হ্যালো, আজ আমরা ক্লাস 12 এর অল্টারনেটিভ কারেন্টের 5th ক্লাস করছি। আজকে আমরা শিখব কোনো একটা এসি সার্কিটের ব্যয়িত ক্ষমতা নির্ণয়। ব্যয়িত ক্ষমতা নির্ণয় ব্যয়িত ক্ষমতা পাওয়ার নির্ণয়। প্রথমত এসি সার্কিটে আমরা V is a function of t. V হচ্ছে গিয়ে t এর ফাংশন, V t এর ফাংশন থাকে এবং I ও t এর ফাংশন। V এবং t দুজনেই t এর ফাংশন। ওকে, এবং আমরা জানি পাওয়ার ব্যয়িত ক্ষমতা ইজ ইকুয়াল টু V ইন্টু I। V ইন্টু আই। সুতরাং যেহেতু ভি টি এর ফাংশন এবং আইও টি এর ফাংশন, অবভিয়াসলি পিও হবে টি এর ফাংশন, অর্থাৎ ভ্যারি করবে। আমাদের বাড়িতে যে ভোল্টেজটা বা কারেন্টটা সেটা আমরা সাইনোসয়েডাল ওয়েভ, সেটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, অর্থাৎ সাইনের অনুপাতে সময়ের সাপেক্ষে পরিবর্তনটা ভোল্টেজের কেমন হয় এইরূপ, কারেন্টেরও এইরূপ। আচ্ছা, তাহলে পাওয়ার ক্ষমতারও একই রকম হবে। তবে এক্ষেত্রে আমাদের তাহলে আমাদের গড় মান নির্ণয় করতে হবে। কেন ব্যয়িত ক্ষমতাটা স্থির মানের নয়, সময়ের সঙ্গে পরিবর্তন। তাই আমরা গড় ক্ষমতা নির্ণয় করব, পি এভারেজ নির্ণয় করব। ওকে, পি এভারেজ তাহলে কত? ইন্টিগ্রেশন পি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। ওকে, তাহলে পি এভারেজ নির্ণয় কত? আমরা একটা পূর্ণ চক্রে ক্ষমতা গড় নির্ণয় করব। কি বললাম? পূর্ণ চক্রে একটা পূর্ণ চক্রে গড় ক্ষমতা এটা হচ্ছে। ওকে, তাহলে এবারে আসছি, একটা এসি সার্কিটে ভি এবং আই, প্রবাহমাত্রা এবং বিভব, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। ফেজ ডিফারেন্সটাকে আমরা ফাই ধরলাম। তাহলে আমরা যদি ধরে নিই ভি টি ইজ ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি, তাহলে আই টি ইকুয়ালস টু আই জিরো সাইন, এদের ফেজ ডিফারেন্সটাকে আমি প্লাস ফাই ধরলাম। ফেজ ডিফারেন্স কত? ফাই। ওকে, ক্লিয়ার? তো চলো এবারে আমরা যদি এই এভারেজ পাওয়ার নির্ণয় করতে চাই, তাহলে আমাকে নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন পি ডিটি জিরো টু টি, ইন্টিগ্রেশন পি ডিটি জিরো টু টি। তাহলে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন জিরো টু টি ভি জিরো সাইন ওমেগা টি আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই ডি টি। ওকে, আই জিরো ফাই সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, চলো তাহলে আমরা কি পাবো? এখান থেকে আমরা নিয়েছি, মুছে দিলাম, এটা ক্লিয়ার হয়েছে। চল এখান থেকে আমরা করব, কি পাচ্ছি? ইন্টিগ্রেশন জিরো টু টি ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই ডিটি। বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই সাইন ওমেগা টি প্লাস ফাই এটাকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে আমরা কি করছি এখানটাতে? আচ্ছা, এই ডিডাকশনটাকে আমরা একটু সাইডে যদি করে নিই, বারবার একে লিখতে হবে না। আচ্ছা, করে নিই, একটু স্টেপ জাম্প করে নিই। ভি জিরো আই জিরো কনস্ট্যান্ট বেরিয়ে এলো টি, এইটাকে ভাঙলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন ওমেগা টি, এটা কি হবে? সাইন এ কস বি প্লাস cos
এ সাইন বি ইন্টু ডিটি। ক্লিয়ার? আচ্ছা চলো আবার v0 i0 ইন্টিগ্রেশন 0 টু টি, এইটাকে এটা দিয়ে মাল্টিপল করছি, থাকছে সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস এটা দিয়ে সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই ডি টি। দেখো সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই ডিটি। এবারে দেখো দুটো টার্মে আমরা বলছি, এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন, এই দুটো ইন্টিগ্রেশনকে একটা স্টেপে লিখছি। দেখো প্রথম 0 টু টি যেটা সাইন স্কোয়ার ওমেগা টি আছে, এর কস ফাইটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে এলো, কস ফাই ইন্টু ডিটি। 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টু ডিটি এর ইন্টিগ্রেশনটা কত হয়? টি বাই টু। টি বাই টু আমরা ক্যালকুলেশন করেছিলাম, যদি না থাকে এটাকে সাইডে করতেও পারো, এটা হয় ইন্টু টি বাই টু। কী হয় এটাকে কীভাবে করবে? এটাকে করবে সাইন স্কোয়ার ওমেগা টি হাফ দিয়ে গুণ করো, হাফ দিয়ে ভাগ করো, সরি 2 দিয়ে গুণ করে হাফ দিয়ে ভাগ করো, তাহলে দাঁড়াবে এটা দাঁড়ায় এরকম। এটা যদি করে দিতে হয় চলো কস, আমরা শুধু সাইন স্কোয়ার 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এটাকে করবে হাফ দিয়ে গুণ করে 0 টু টি 2 সাইন স্কোয়ার ওমেগা টি, একটু ফাস্ট করছি, এটাকে করলে হয় হাফ অফ ইন্টিগ্রেশন 0 টু টি, এটাকে ভাঙছি আমরা 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। ওকে, এই কস ওমেগা টির ইন্টিগ্রেশন, তাহলে হাফ অফ দুটোকে ভাঙছি 0 টু টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি কস 2 ওমেগা টি ডিটি। এটার ইন্টিগ্রেশন করলে হয় টি, বাট এটার ইন্টিগ্রেশন করলে হয় 0, তাহলে 0 দাঁড়াচ্ছে টি বাই 2। এটা করিয়েছি আগে, চাইলে করে নিতে পারো, আইদের সাইডে করে নেবে, এটাকে বারবার না লিখে এটাকে সাইডে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কস ফাই, এটার ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে, এই পার্টটার ইন্টিগ্রেশন দাঁড়াচ্ছে কত? v0 i0 আমরা দুটো পার্টে ভাগ করেছি, এটা দাঁড়াচ্ছে টি বাই 2 কস অফ ফাই, কস ফাই বেরিয়ে এসেছিল। ওকে, আচ্ছা এবারে দেখো এই পার্টটা দেখো, এই অংশটার ইন্টিগ্রেশন কি হচ্ছে? এটা দাঁড়াচ্ছে, এই অংশটা যদি আমরা করি, একটা হাফ দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করে লিখছে সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই ডিটি। ঠিক লিখেছি কিনা দেখো, দেখো ওকে। তো এই পার্টটা কি দাঁড়াবে? সাইন 2 ওমেগা টি সাইন ফাই ডিটি। সাইন ফাই তো কনস্ট্যান্ট বেরিয়ে এলো, কিন্তু 0 টু টি এর ইন্টিগ্রেশন, সাইনের ইন্টিগ্রেশন হয় 0, তাহলে এই পার্টের ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 0, দ্যাট ইজ মাইনাস 0। তাহলে দাঁড়াচ্ছে এই অংশটার v0 i0 বাই 2 ইন্টু টি কস অফ ফাই। ওকে, কোনটা? ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি। তাহলে এভারেজ কত? পি এভারেজ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু টি পি ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। তাহলে কি দাঁড়াচ্ছে? এই অংশের পার্টে দাঁড়াচ্ছে v0 i0 বাই 2 টি কস অফ ফাই, আর নিচের অংশটা দাঁড়াচ্ছে কি? টি বাই 1 বাই টি। টি নে টিকো, এই অংশটার পার্টের 1 বাই টি, টি কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে v0 i0 বাই 2 cos অফ ফাই। v0 i0 বাই 2 cos অফ ফাই। পুরো কনসেপ্টটা ক্লিয়ার? দেখে নিতে হবে পুরোটা কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে পি এভারেজের ফেলে দাঁড়ালো এই পার্টটা। ওকে, চলো আমি পুরোটা এইখানটাতে মুছে নিচ্ছি, আশা করি তুলেছো, পুরো অংশটা ক্লিয়ার হয়েছে। দেখে নিই এবার। দাঁড়াচ্ছে কি দাঁড়ালো? দাঁড়াচ্ছে পি অ্যাভারেজ ইজ ইকাল টু v0, আমি একটু ভেঙে লিখছি, √2 i0 বাই √2 cos অফ ফাই লিখতে পারি এটা।
এই পার্টটাকে এখানে লিখছি এরকম। এবারে বলো তো এই পার্টটা কি, V0/√2। V0 কি পিক ভ্যালু, I0 কি পিক ভ্যালু, প্রবাহের সর্বোচ্চ মান, বিভবের সর্বোচ্চ মান V0। তাহলে এইটাকে আমরা লিখতে পাচ্ছি VRMS IRMS cos of phi, P average সমান আমরা পেলাম VRMS IRMS cos phi। ওকে, cos phi। এই যে টার্মটা বেরোলো এটা VRMS RMS এবং এভারেজ মান কার, পাওয়ারের, ক্ষমতার, ব্যয়িত ক্ষমতার। ওকে, তাহলে একটা এসি সার্কিটের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে রাশিমালাটা বেরোলো এইরকম, আমাদের ক্ষেত্রে রাশিমালাটা বেরোলো এইরকম যে VRMS IRMS cos of phi cos phi, এইটাকে বলা হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টর। দেখো আমরা এবার ইন্ডিভিজুয়াল সার্কিট নিই। ধরো একটা এসি সার্কিট যাতে পিওর রেজিস্টিভ, এসি সার্কিটের আছে এই রাশিমালাটার ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা প্রত্যেকের ক্ষেত্রে বের করছে পিওর রেজিস্টিভ। তার ক্ষেত্রে এই ফাইটা আগে বুঝে নিই কী ছিল। ফাইটা ছিল কি, ধরো আমরা লিখেছিলাম VT = V0 sin ωt। ওকে, আর IT ছিল I0 sin ωt প্লাস ফাইটা তাহলে কি হলো, ফাই হলো V ও I এর দশা পার্থক্য। ভি ও আই এর দশা পার্থক্য। ক্লিয়ার? ভি ও আই এর দশা পার্থক্য ক্লিয়ার হচ্ছে? ভি আই এর দশা পার্থক্য। তাহলে বলো একটা এসি পিওর রেজিস্টিভ, তার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আছে। এবার এর ক্ষেত্রে বলো ফাই কত, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের দশা পার্থক্য কত, 0। তাহলে এর ক্ষেত্রে পি এভারেজ কত, এর ক্ষেত্রে পি এভারেজ কত, এর ক্ষেত্রে পি এভারেজ কত? পি এভারেজ হবে পি এভারেজ = VRMS IRMS cos of 0 cos 0 1, that is equal to VRMS IRMS। ওকে, ক্লিয়ার হলো? আমরা দেখতে পাচ্ছি যেহেতু তাদের ফেজ ডিফারেন্সটা 0। ক্লিয়ার হলো? এবারে আসছি, যদি আমাদের ক্ষেত্রে থাকে একটা পিওর ইন্ডাকট্যান্স, তাহলে তার ক্ষেত্রে ফাই কত, তার ক্ষেত্রে ফাই কত, ফাই হচ্ছে π/2। তাহলে তার ক্ষেত্রে পাওয়ার এভারেজ কত, VRMS IRMS cos of π/2। cos π/2 মানে 0, cos π/2 মানে 0। ওকে, একটা পিওর রেজিস্ট্যান্স, পিওর ধারক আছে, এটা শুধু একটা এসি বর্তনীতে শুধু ধারক আছে, তাহলে তার ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত, π/2। তাহলে তার ক্ষেত্রে পাওয়ার এভারেজ কত বলো, VRMS IRMS, ফেজ ডিফারেন্স ছিল π/2, cos of π/2 = 0। ওকে, একটা এলআর সার্কিট, একটা এলআর সার্কিট বা একটা সিআর সার্কিট, এই দুটো সার্কিটের ক্ষেত্রেই ফেজ কত ছিল, ফেজটাকে আমরা ধরেছিলাম ফেজ ডিফারেন্স ছিল ফাই। তাহলে তার ক্ষেত্রে পাওয়ার এভারেজ বেরোচ্ছে VRMS IRMS cos of phi। তাদের মধ্যে যে ফাই থাকবে সেই হিসাবে আমরা পাওয়ার ব্যয়িত ক্ষমতা নির্ণয় করতে পারি। ধরো এলআর সার্কিটের ক্ষেত্রে বলছে, আমরা একটি পার্টিকুলার এক্সাম্পল দিই, একটা এলআর সার্কিটের ক্ষেত্রে বলছে ফাই দশা পার্থক্য 30। তাহলে তার ক্ষেত্রে আমরা পাওয়ার এভারেজ কি লিখব, পাওয়ার এভারেজ লিখব VRMS IRMS cos of 30। ওকে, আবার ধরো আমাকে বললো যে একটা আরসি সার্কিটের ফাই বলে দেওয়া হয়েছে 60,
আরসি সার্কিটে। তাহলে তার ক্ষেত্রে পাওয়ার এভারেজ কি লিখতে পারি? পাওয়ার এভারেজ আমরা শুধু লিখবো কোন জায়গাটায়? ফাইটা, দশাটা। তাহলে দ্যাট ইজ এই কারণেই তাহলে VRMS IRMS সব ক্ষেত্রে এক, শুধু কে নির্ধারণ করছে? কস। দেখো এই কস টার্মটা, এই কসটাই কতটা ব্যয়িত ক্ষমতা নির্ধারণ করছে। তাই কস ফাইকে পাওয়ার ফ্যাক্টর বলে। ওকে, পাওয়ার ফ্যাক্টর বলে। আচ্ছা দেখো ফাই এই এল এবং আর এর ক্ষেত্রে নির্ণয়ের প্রসিডিওর, এর ক্ষেত্রে কিভাবে আমরা ফাই নির্ণয় করতে পারি? দেখো ধরো একটা এল আর সার্কিট, খুব মন দিয়ে দেখো, এল আর সার্কিটের ক্ষেত্রে কি বেরিয়েছিল? জেড মানে কি ছিল? প্রতিরোধ আর প্রতিঘাত সমান কি ছিল? রুট অফ XL স্কোয়ার প্লাস XR স্কোয়ার। সেটা কীরকম? জেড ইম্পিডেন্স আমি যদি প্রতিঘাত ত্রিভুজ আঁকি, এখানে প্রতিঘাত ত্রিভুজ যদি আমরা আঁকি, সেই ত্রিভুজটা কি পেয়েছিলাম? এটা ছিল XR, এটা ছিল XL, এটা ছিল Z। বলো ক্লিয়ার? প্রতিঘাত ত্রিভুজ। আর এই অ্যাঙ্গেলটা ছিল ফাই, ক্লিয়ার? প্রতিঘাত ত্রিভুজ কি ছিল? এটা জেড প্রতিঘাত, এটা ছিল আবেশকের প্রতিঘাত, এটা রোধের প্রতিঘাত, এটা টোটাল প্রতিঘাত। আচ্ছা তাহলে কস ফাই এক্ষেত্রে কি পাচ্ছ? ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ XR বাই অতিভুজ হচ্ছে জেড, XR অতিভুজ হচ্ছে জেড। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে XR এর ক্ষেত্রে কত? আর জেড কত? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। বলো ক্লিয়ার হয়েছে? দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, কস ফাই। তাহলে কস ফাইটাকে আমরা কীরকম লিখতে পারি? দেখো এইখানটাতে লিখছি, এইখানটাতে একটু কস ফাই XR বাই জেড। XR মানে কত? আর জেড মানে কত? রুট ওভার অফ XL স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস XR স্কোয়ার, দ্যাট ইজ দ্য কমপ্লিট। এটা দিয়েই আমরা যে কোনো অবস্থাতে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে পারি, অর্থাৎ XR বাই জেড। ওকে, এটাই যদি একটা সিআর সার্কিট হতো তাহলে তার ক্ষেত্রে কি হতো? এটা হতো গিয়ে XR, এইটা হতো XC, এইটা হতো জেড, এটা হতো ফাই। তাহলে সেক্ষেত্রে আমরা কস ফাই কি লিখতাম? এটা কি সিআর সার্কিটের, আরসি সার্কিটের প্রতিঘাত ত্রিভুজ। দেখো এটা XR, এটা XC, এটা জেড, আর এই অ্যাঙ্গেলটা ছিল ফাই। তাহলে কস ফাই সমান কি হতো? কস ফাই সমান ভূমি বাই XR বাই জেড। ওকে, XR বাই জেড। তার মানে কত? XR মানে কত? আর এক্ষেত্রে এই সার্কিটের ক্ষেত্রে জেড কত? জেড ছিল রুট ওভার অফ, যারা দেখে আসনি তাদেরকে দেখতে হবে, XC স্কোয়ার প্লাস XR স্কোয়ার। XC মানে কত? 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে জেড সমান হচ্ছে 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। XC স্কোয়ার ইজ ইকাল টু 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। XC সমান 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। দ্যাট ইজ, এটাকে বলা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। নোট ডাউন করো, পুরোটা নোট ডাউন করো। হয়েছে? ব্যয়িত ক্ষমতা, পাওয়ার ফ্যাক্টর, কীভাবে পাওয়ার ফ্যাক্টর এলআর সিআর সার্কিটের ক্ষেত্রে নির্ণয় করা যায়, আমাদের আশা করি ক্লিয়ার করানো গেছে। যে কোনো প্রবলেম থাকলে আমরা আশা করি ক্লিয়ার করতে পারবো। পাওয়ার ফ্যাক্টর ক্লিয়ার হয়েছে? চলো এবারে আসছি, ক্লিয়ার হয়েছে পাওয়ার ফ্যাক্টর? ওকে, তাহলে বোর্ডটা সব নোট ডাউন করেছো? ক্লিয়ার করি। এখান থেকে আমাদের ক্ষেত্রে আরেকটি ধারণা একটু দিয়ে দিই, সেটা হচ্ছে কি
আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে এভাবেও ডিফাইন করতে পারি। কিভাবে? পাওয়ার ফ্যাক্টর সমান বেরোলো, দেখো কস ফাইকে আমরা বলছি পাওয়ার ফ্যাক্টর, কস ফাইকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা এভাবেও বলতে পারি কস ফাই ইজ ইকাল টু কী পেয়েছো তুমি? পি এভারেজ বাই পি, সরি এটাকে এরকম করে লিখি তারপর বুঝবো, আই আর এম এস এবং আর আর এম এস, ভি আর এম এস এবং আই আর এম এস, এইটা হচ্ছে গিয়ে পি এভারেজ বাই পি আর এম এস। এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? এইটাকে বলছে প্রকৃত ক্ষমতা, আর এইটাকে বলা হচ্ছে কি আপাত ক্ষমতা। কেন আপাত বলা হচ্ছে বলো তো? আপাত বলা হচ্ছে এই কারণে আরএমএস ভ্যালুটার কারণে, আরএমএস ভ্যালু মনে হচ্ছে এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। যেমন আমাদের বাড়িতে যে সাপ্লাইটা হয়, ধরো বলেছে 220 ভোল্ট, এটাই কি ভোল্ট না, এটা আপাত। অ্যাকচুয়াল ম্যাক্সিমাম হতে পারে 311 ভোল্ট, এই কারণে এটাকে আপাত বলা হচ্ছে। ওকে, তাহলে ক্লিয়ার হলো? তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা আরোভাবে বলতে পারি প্রকৃত ক্ষমতা বাই আপাত ক্ষমতা। বলো পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে প্রত্যেকটা ক্লিয়ার? অর্থাৎ এলআর আরসি সার্কিটের ক্ষেত্রে প্রতিঘাত ত্রিভুজ থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর ফাইন্ড আউট করতে পারি প্রতিটা ক্ষেত্রে এক্সআর বাই জেড, সেখানে এক্সআর বাই জেড, এক্ষেত্রে এক্সআর মানে হচ্ছে কি আর, জেড মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। ওখানে সিআর সার্কিটের ক্ষেত্রে এক্সআর মানে আর, বাট এক্সসি জেড মানে হচ্ছে কি 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, আরেকটা বিষয় একটু বলে নেব এই আলোচনার সাথে, সেটা হচ্ছে কি চোক কয়েল। বলবো চোক কয়েল। পরে আরেকটা ক্লাসে আমরা এই সংক্রান্ত বোর্ড যে কোনো লেভেলের প্রবলেম আসবো। আজকে কনসেপ্টটা একদম ঠিকঠাক ক্লিয়ার হয়ে যাক, তারপরে ক্লাসে আমরা প্রবলেম নিয়ে আসবো। ওকে, কি বলছি এবারে? চোক কয়েল, চোক কয়েল। আচ্ছা, আমাদের বাড়িতে যতগুলো যন্ত্রাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সবগুলো কিন্তু বাড়িতে যে সাপ্লাইটা হয়, কত সাপ্লাই? 220 ভোল্ট সাপ্লাই। বাড়িতে সাপ্লাইটা হয় 220 ভোল্ট। আবারও বলছি, এটা কি মান? এটা আরএমএস মান। 220 ভোল্ট যে সাপ্লাইটা হয়, সেই সাপ্লাইটাতে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রাংশ কিন্তু কর্মক্ষম নয়। কিছু যন্ত্রাংশ আছে, যেমন টিউব লাইট, টিউব, হ্যাঁ, এই কিন্তু এই উচ্চ ভোল্টে কিন্তু কর্মক্ষম নয়। তাহলে বাড়িতে সরবরাহ বিভবে সমস্ত বিভবে, এখানটাতে লিখো 220 ভোল্ট, সরবরাহ বিভবে সমস্ত যন্ত্রাংশ কর্মক্ষম হয় না। যেমন টিউব, এটা কিন্তু 220 ভোল্টে কর্মক্ষম নয়। ধরো এটা একটা টিউব, এই টিউবটা 220 ভোল্টের কম ভোল্টে চলে, তাহলে এটাকে চালাতে গেলে কি করতে হবে না, আমি এর সাথে একটা রেজিস্ট্যান্স লাগাতে পারি। তাহলে কি হবে? 220 ভোল্টের আমি পরিমাপ করব, এতে যত ভোল্টে চলে, ধরো 60 ভোল্টে চলে, তাহলে সেই মাপের আমি একটা রোধ লাগিয়ে দেবো, যার ফলে এর এগেনস্টে ভোল্টেজ ড্রপটা যেন 70 ভোল্ট হয়। তাহলে যেমন কি ওই যন্ত্রাংশকে সচল রাখতে তার সাথে শ্রেণীতে রোধ যুক্ত করে ওই যন্ত্রাংশ সচল আছে তার সাথে শ্রেণীতে যুক্ত করে বিভব নিয়ন্ত্রণ করা যেতে পারে। ওকে, পারে, কিন্তু এটা সমস্যা।
আমরা দেখেছি এইমাত্র আলোচনাতে এর ক্ষেত্রে পাওয়ার ব্যয়িত ক্ষমতা থাকে, ক্ষমতা ব্যয় করে, অনেকটা ক্ষমতা নষ্ট করে। কিন্তু যদি একটা ইন্ডাকটেন্স লাগিয়ে দেওয়া হয় তাহলে এই ব্যয়িত ক্ষমতাটা থাকবে না, কিন্তু ভোল্টেজ ড্রপটা যেটা নিয়ন্ত্রণ করতে চাইছি সেটা নিয়ন্ত্রণ হবে। তাহলে রোধ লাগানো যেতে পারে কিন্তু লাগানো যায় না, কারণ ব্যয়িত ক্ষমতা বেশি। কিন্তু রোধে ব্যয়িত ক্ষমতা অনেক বেশি হওয়ায় শক্তি ব্যয় বেশি হয়। ওকে, তাহলে তার উপায় কি? সেজন্য একটি আবেশক যুক্ত করে বিভব নিয়ন্ত্রণ করা হয়। আবেশক যুক্ত করলে কি হবে? ধরো এটা টিউবলাইট, এর সাথে একটি আবেশক যুক্ত করে দিয়েছি। এই আবেশক কি করছে? পাওয়ার জিরো, পাওয়ার এভারেজ জিরো, ব্যয়িত ক্ষমতা নেই, অথচ এর এগেনস্টে ভোল্টেজ ড্রপটা নিয়ন্ত্রণ করছে। ওকে, তাহলে এটা পেয়েছি ধারণাটা। চলো, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আবেশক নিয়ন্ত্রণ করলাম। এবারে বলি, একটা টিউব ছিল, তুমি আবেশক যুক্ত করলে মানে সেটা একটা কি বলতো? এল আর। স্যার আবেশক যুক্ত করলাম এল আর, আমরা যে কয়েলটা ব্যবহার করি, এটা আমরা কয়েল ব্যবহার করছি, তাহলে এই কয়েলটা কি দিয়ে তৈরি? তার দিয়ে তৈরি। তার তো ন্যূনতম একটা রেজিস্ট্যান্স থাকবে, তাহলে সেটা অবশ্যই একটা আর এল সার্কিটের সমতুল্য। আমরা আলাদা করে রেজিস্ট্যান্স যুক্ত করছি না, কিন্তু যে আবেশকটা যুক্ত করছি সেটা তো তারের তৈরি, তার তো নিজস্ব কিছুটা রোধ আছে, তাহলে এটা আর এল। ওকে, তাহলে এর ক্ষেত্রে ভোল্টেজটা কত হচ্ছে? জেড ইম্পিডেন্স ইজ ইকাল টু দাঁড়াচ্ছে রুট ওভার অফ এক্স এল এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, এক্স এল এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, ক্লিয়ার আছে? তাহলে এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত? এল আর সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কস অফ ফাই ইজ ইকাল টু পেয়েছি আর বাই জেড। জেড মানে কত পাচ্ছি? ওমেগা এল স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। ওকে, আচ্ছা, এটাকে আমি এখান থেকে নিচে নামিয়ে এলাম, তাহলে কত দাঁড়াবে? রুট ওভার অফ, দেখো, ওমেগা এল বাই আর তার হোল স্কোয়ার প্লাস 1। এই আটটা যখন নিচে নামালাম বাই হলো 1, 2 নম্বর এটা যখন রুটের মধ্যে ঢুকালাম তখন স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে কি হচ্ছে? এইটা আর স্কোয়ার বাই আর স্কোয়ার 1, এটা ওমেগা বাই আর তার হোল স্কোয়ার। আচ্ছা, কি বলছি না, 8টা নিয়ার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে নিয়ার ইকুয়ালস টু 0 মানে এই টার্মটা 1-এর থেকে বেশি, তাহলে কস ফাই নিয়ার ইকুয়ালস টু 0 বাট নট 0, একদম 0 হয় না, নিয়ার ইকুয়ালস টু 0 কখন? হোয়েন আর ইজ ইকাল টু 0। তার মানে কি কাজ করছে এটা? পাওয়ার কনজামশন, ব্যয়িত ক্ষমতাটাকে শূন্য করতে চাইছি, তাই আমরা একটা আবেশক যুক্ত করছি যে আবেশকের রোধটা খুব কম মানের, ঠিক আছে, তাকে আমরা বলি চক কয়েল। কি হলো তাহলে চক কয়েল? কি আমরা যে নিয়ন্ত্রণ করবার জন্য কম রোধের উচ্চ আবেশক যুক্ত করি, একে চোক কয়েল বলে। বলো, এই মানটায় যখন এল এর মানটা বাড়তে থাকবে, ওমেগা তো ফিক্সড, তাহলে এল এর মানটা যখন বাড়িয়ে দেবো তখন এইটা আস্তে 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 টেন্স টু, আর এর মানটা 0 টেন্স টু এল এর মানটা ইনক্রিজ উচ্চ করব,
তাহলে ওমেগা এলটা ইনক্রিজ করবে, তাহলে নিচের টার্মটা তত কস ফাইটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা জিরোর দিকে যাবে। পাওয়ার ফ্যাক্টরটা জিরোর দিকে গেলে এটা কী করবে, যে কাজটা করতে চাইছি টিউব বা যেসব যন্ত্রাংশতে ভোল্টেজ আমাকে 220 থেকে কম দরকার সেখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ হচ্ছে এবং ব্যয়িত ক্ষমতা কিন্তু থাকছে না। তাই সেক্ষেত্রে এই ধরনের যে কয়েল তৈরি করছি তাকে আমরা বলছি চক কয়েল, অর্থাৎ কম রোধের উচ্চ আবেশক যুক্ত কয়েলকে, কম রোধের উচ্চ আবেশক যুক্ত কুণ্ডলীকে, আমি এখানে বলে দিই কুণ্ডলীকে চোক কয়েল বলে। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার হলো? আশা করি চোক কয়েল ক্লিয়ার হয়েছে। চোক কয়েল CHOKE কয়েল, চোক কয়েল ক্লিয়ার হলো, বোঝা গেছে? তাহলে কম রোধের কেন হলো, উচ্চ আবেশাঙ্কযুক্ত কুণ্ডলীকে কেন বলছি, ক্লিয়ার হয়েছে? কেন চক কয়েল, এটাকে আমরা বলছি চক কয়েল, যেটা কাজটি কী করছে না কোনো একটি যন্ত্রাংশের মধ্যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করছে ব্যয়িত ক্ষমতা ছাড়াই। ওকে ওকে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আসছি, দেখা হচ্ছে। আশা করি যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করবেন। থ্যাংক ইউ।